হইবা। আজকে টকশোর বিষয় হলো বাংলাদেশের রাজনীতিতে ১-১১। এই আলোচনায় আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন নাগরিক ঐক্যের সম্মানিত আহ্বায়ক, ডাকসুর সাবেক ভিপি, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট রাজনৈতিক পর্যালোচক জনাব মাহমুদুর রহমান মান্না। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত যুগ্ম মহাসচিব, তুখোড় বক্তা এবং তীক্ষ্ণধী রাজনৈতিক বিশ্লেষক জনাব সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল। এছাড়া আরো যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের যুগ্ম আহ্বায়ক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। ১-১১ বাংলাদেশের রাজনীতিতে এক অন্ধকারাচ্ছন্ন ইতিহাসের নাম। আজ থেকে 14 বছর আগে তৎকালীন বিরোধী দল এবং বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের দাবিতে যে দীর্ঘমেয়াদী আন্দোলন শুরু করেছিল, তাতে ১৭৩টি কার্যদিবস হরতাল পালন করার পাশাপাশি তারা আরো অসংখ্য নিরীহ মানুষকে সশস্ত্র আন্দোলনের শিকারে পরিণত করে এবং তারা নিহত হন। দেশের রাজনৈতিক পরিমণ্ডলে এমনভাবে সহিংসতা এবং কলুষতা ছড়িয়ে যায় যে অবধারিতভাবে এরই ধারাবাহিকতা 2007-এ ১-১১-তে সেনা সমর্থিত সরকার ক্ষমতা দখল করে এবং জনগণের অধিকার প্রস্তর প্রথিত হয়। সংবিধান স্বীকৃত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে উড়িয়ে দিয়ে প্রতিষ্ঠিত হয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক ব্যবস্থা, যা কার্যত চরমপন্থী সরকারের রূপ নেয়। স্পর্শকাতর বিষয় হওয়ায় এই বিষয়ে আসলে লেখালেখি, গবেষণা সবই অনেক কম হয়েছে। তারপরও যেটুকু হয়েছে তা একেবারে একপেশে এবং উদ্দেশ্য প্রণোদিত। এর মধ্যে দুইটা বইয়ের কথা আসলে তুলে ধরাই যায়, যেমন ওই ১-১১-র প্রধান হোতা সাবেক সেনা প্রধান মইনি আহমেদের শান্তির স্বপ্নে সময়ের স্মৃতিচারণ এবং আরেকটি মহিউদ্দিন আহমেদের ১-১১। এই বই দুটিতে আমরা নানা ধরনের তথ্যের সমাহার দেখি। এই তথ্য অনুসারে এক -2 বা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে দুই প্রধান রাজনৈতিক দলকে মাইনাস করার একটা প্ল্যানের কথা আমরা জানতে পারি। কিন্তু আসলে আমরা যদি গত 14 বছরের রাজনীতিকে খুব খুঁটিয়ে দেখি বা বিশ্লেষণ করি, তাহলে এই -2 ফর্মুলাকে নিয়ে গুরুতর একটা সংশয় তৈরি হয়ে যায়। কারণ যেটা আমরা যা দেখছি প্রকৃতপক্ষে বাংলাদেশের রাজনীতি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মাইনাস করার যে প্রচেষ্টা বা যেই বাস্তবতা আমরা দেখছি, তাতে মনে হয় যে -1 ফর্মুলাটাই ছিল মূল লক্ষ্য। এবং এটা আসলে এখন একটা মুখ্য প্রশ্নও হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ নাগরিক ঐক্যের সম্মানিত আহ্বায়ক জনাব মাহমুদুর রহমান মান্নার কাছে আমি এই প্রশ্নটা নিয়েই আসতে চাই। মান্না ভাই, আপনি যদি আমাদের সাথে একটু আপনার সেই সময়ের অভিজ্ঞতা, এতদিনের যে পর্যালোচনা, তাতে যদি এই প্রশ্নটার উত্তর আমাদেরকে দেন। ধন্যবাদ। মান্না ভাই, আপনার মাইকটা একটু আনমিউট করেন। মান্না ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? করেছি তো আমি। হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন প্লিজ। এবার আপনি বলেন ভাইয়া। জি, আমরা শুনতে পাচ্ছি। আপনি মান্না ভাই, আমার প্রশ্নটা ছিল যে আপনার কাছে যে আমরা বিভিন্ন তথ্য সূত্রে যেটা -2 ফর্মুলা বলে জেনে এসেছি বা শুনেছি, যেটা নানা যে দুটো বই প্রকাশনের কথা বললাম সেটা দ্বারা সমর্থিত, মইনি আহমেদের শান্তির স্বপ্নে এবং মহিউদ্দিন আহমেদের ১-১১, তারা -2 ফর্মুলার কথাই বারবার বলেছেন। কিন্তু গত 14 বছর পর্যালোচনা বলে যে আসলে বিষয়টা তো ঠিক -2 না, সম্ভবত মূল লক্ষ্য ছিল -1। আমাদের প্রশ্নটা হয়ে দাঁড়িয়েছে যে আসলে কি বিষয়টা মানে
-1 ফরম্যাটের মূল লক্ষ্যটা কি এটাই ছিল? -1 করা বা একটা বিশেষ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে সরিয়ে দেয়? এটা এখন মুখ্য প্রশ্ন একটা। নানা দিকেই এই প্রশ্নটা এখন উচ্চারিত হয়, বিশেষ করে সাধারণের মধ্যে অনেক বেশি। মান্না ভাই, আপনি যদি দয়া করে প্রশ্নের উত্তর দিতেন। ধন্যবাদ। থ্যাংক ইউ মাহমুদা, আজকের এই অনুষ্ঠানটার আয়োজন করার জন্য। তবে আমাকে যে ইনভাইট করেছেন, যেভাবে করেছেন এবং যে বিষয় নিয়ে করেছেন, তার জন্য আপনাদেরকে আমি খুব ধন্যবাদ দিতে পারছি না। কেন? খুবই একটা ক্রিটিক্যাল জায়গায় নিয়ে এসে, একদম সরাসরি এরকম একটা ক্রিটিক্যাল জায়গা যেটার জন্য অনেকখানি মানে প্রস্তুতি নিয়ে বলি বা জেনে শুনে বলি বা বুঝে সমঝে কথা বলতে হবে। আমি কোন রকম প্রশ্নের জবাবের মধ্যে যাবার আগে একটা বিষয় বলি। আমাদের দেশে পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত যতগুলো পট পরিবর্তনের ঘটনা আসছে, তার অধিকাংশটাই কিন্তু আর্মি ইন্টারভেনশন, অধিকাংশটা। আমরা আমাদের সংবিধান নিয়ে অনেক খেলা করেছি, সেটা একদম দেশ নিয়ে খেলা করার মতো। যার ফলে হয়েছে কি, কনস্টিটিউশনাল ওয়ে অফ চেঞ্জ আমরা খুব রাখতে পারিনি। খেয়াল করে দেখেন, এত বড় যে অভ্যুত্থান হয়েছিল, এটা জানুয়ারি মাস, আজকে 15 তারিখ, আর 8 দিন পরে বা 9 দিন পরে যেরকম করেই বলেন 24 জানুয়ারি মহান গণঅভ্যুত্থানের দিন। এত বড় গণঅভ্যুত্থানের পরেও কিন্তু আর্মি ইন্টারভেনশন হয়েছিল। তো 1/11 ঘটনা যদি বলি, তাহলে আমি একদম প্রথমে এই প্রশ্নটা করতে চাইবো যে এই পরিস্থিতিটার জন্ম হলো কেন? এই আন্দোলনটা যখন চলে, তখন আমার মনে আছে বাংলাদেশে নাকি 2জন আমেরিকান সাংবাদিক আসছিলেন। তো তারা সব দেখে শুনে, কিছু কিছু সাংবাদিক রাজনীতিক বোদ্ধা এদের সঙ্গে কথা বলছিলেন। তো ওরা তাদেরকে জিজ্ঞেস করেছিল যে তোমরা যে এই বিশৃঙ্খলা আন্দোলন এগুলোর কথা বলছো, তোমাদের দেশে মানে আমেরিকাতে যদি মার্শাল হতো তাহলে তোমরা কি করতে? ওরা খুব হেসে উঠলো, অট্টহাসি করার মতো। ওরা হাসলে কেন? জবাব দাও। বলে এটাই তো জবাব। কিরকম জবাব? বলে the whole people, the whole American people will laugh at that. এই যে দেখেন এখন ট্রাম্প নির্বাচনের ফলাফল নিয়ে যা করলেন, অ্যাকচুয়ালি এখন দ্য হোল ওয়ার্ল্ড লাফড এট দ্যাট। এবং ওখানকার ইনস্টিটিউশন এরকম করে গড়ে উঠেছে যে আমেরিকাতে আপনি একটা মার্শাল ল হবে এরকম কল্পনাও করতে পারেন না। আর্মি টেক ওভার করবে, আর্মি ব্যাকড একটা গভর্নমেন্ট হবে, সেরকম চিন্তাই করতে পারেন না। এবং হলো না সেরকম। আমাদের পাশে দেখেন, আমরা তো একসাথেই ছিলাম, ইন্ডিয়া। যত টার্ময়েল হোক, ওখানে কিন্তু আর্মি টেক ওভার হয়নি। এই যে এখন দিল্লিতে এত বড় একটা বিক্ষোভ চলছে, কত দিন ধরে কতগুলো লোক মারা গেছে, এরকম কোনো কিছু হয়নি। আমাদের দেশে এইটা কমন সিন্স পাকিস্তান ডেজ এবং চলেই আসছে। যখন আপনি প্রশ্নটা আপনি এরকম করে করছেন, যেটা কি আসলে -2 ছিল না -1 ছিল, তখন কিন্তু এইটা একেবারেই একটা মানে নির্দিষ্ট ডাইরেকশনের প্রশ্ন। প্রথম দুঃখিত কথা মান্না হচ্ছে ভাই, যে আসলে আপনি আপনার ইয়েটা শেয়ার করেন। আমি দুঃখিত, প্রশ্নটার ধরনটা যদি খুব না সরাসরি না না হয়ে না, থাকে। প্রশ্নের ধরনের ব্যক্তিগত এটা জন্য শেয়ার বলছি করেন। না। আমি প্রশ্নের আমাদের যেটা ধরন, মনে জেগেছে সেটা শুধু শেয়ার করলাম আপনার সাথে। এই ধন্যবাদ। আমাদের বোঝেন, প্রশ্নের ধরনটা আমি প্রশ্ন করছি না। এই প্রশ্ন তো অনেকেই করে বা আর ভাবে অন্য প্রশ্ন করে। কিন্তু আমাদের দেশের একটা বড় সমস্যা হয়েছে কি, যে আমরা সমস্যার গভীরে যাবার খুব চেষ্টা করিনি কখনো। এটা আমি জাতিকে দোষ দিই না, দোষটা লিডারশিপের। মানে ওই যে আছে না, ধরেন উইলিয়াম হান্টারের সেই বিখ্যাত কথা, পলাশির ময়দানে যখন যুদ্ধ হচ্ছিল, তখন চতুর্পাশে দাঁড়িয়ে যতগুলো লোক যুদ্ধ দেখছিল, ওরা যদি একটা করে ঢিল ছুটতো তাহলেও তো ব্রিটিশ আর্মি হেরে যেত। কিন্তু মানুষ ফিল করেনি সেটা। বা ধরেন 1857 সালে সিপাহী বিপ্লবের কথা যদি বলেন, ওই বিদ্রোহ একটা জাতীয় বিপ্লবে, জাতীয় বিদ্রোহের রূপে নেয়নি, বিকজ তখনও জাতির কনসেপ্টটাই ডেভেলপ করেনি। তা আমাদের দেশেও এরকম হয়েছে যে আপনি যদি ধরেন শেখ মুজিবুর রহমান সাহেবের হত্যাকাণ্ডের বিষয়টা দেখেন, অনেক বড় একটা ইভেন্ট, কিন্তু রিয়াকশন কি হয়েছিল?
আজকে অনেক কথাবার্তা আমরা বলছি, কিন্তু সেই সময় তো প্র্যাকটিক্যালি কিছুই হয়নি। এবং পরপর মানে আইয়ুব খানের আমল থেকে শুরু করে এই ঘটনাগুলো এরকম করে ঘটেই এসছে। এখনো পর্যন্ত আমি এরকম দেখি, মানুষ মনে করে যে গোলমাল ভাবে আর্মি আসে, আর্মির উপরে ভরসা করা যায়, তাদের উপরই নির্ভর। অথচ সেই কনসেপ্টটাও কতখানি কারেক্ট পলিটিক্যালি, আমরা নিজেরা এটা কতখানি বুঝে করেছি। সেই জন্য আমি বলছি যে আমার কাছে মনে হয়েছে যে মানে তখন আমি এটার উপরে দুটো একটা লেখা লিখেছিলাম। সেটা হচ্ছে, যখন শেখ হাসিনা বললেন যে ১/১১ হচ্ছে তাদের, তখন আমাদের, আমি ওই আন্দোলনের সাথে ছিলাম, ওই দলে ছিলাম আমি, আমাদের আন্দোলনের ফসল। তখন আমি বলেছিলাম যে না, এটাকে ঠিক ফসল বলা ঠিক নয়, এটা হচ্ছে আমাদের এই আন্দোলনের বাই প্রোডাক্ট। আমরা এই জিনিস চেয়েছি সেরকম না, কিন্তু যখন এই আন্দোলন করবার একটা অংশ, একটা বড় জোট বলে যেটা আমাদের আন্দোলনের ফসল, তার মানে তো আপনি ধরে নিতে পারেন যে এইরকম একটা ফসলে তার প্রত্যাশী ছিলেন, দে ওয়ার হ্যাপি। এটা তো হবার কথা ছিল না। ঠিক একইভাবে যদি আমি বলি যে এরকম একটা পরিস্থিতি যে হতে পারলো, যে সুযোগটা তৈরি হলো, সেটা তো কেউ প্রশ্নই করতে পারে যে এই কেয়ারটেকারের কনসেপ্টটি, অথবা এখানে একজন মানুষ ঠিক করা নিয়ে এই যে কিছু ওর মধ্যে পরিবর্তন আনা হলো, বিচারপতিদের বয়স বাড়ানো, সেটারই বা কি প্রয়োজন ছিল? এগুলো খুব বড় ইস্যু হয়েছে, আমরা করেছি তখন, কিন্তু বড় ইস্যু নাও হতে পারতো, ইস্যুটা তো হয়েছিল। সেই জন্য আমি এরকম করে বলবো যে মানে আলোচনার শুরুটা যেহেতু আমাকে দিয়ে করলেন, সেজন্য আমি বলছি যে আলোচনাটা যদি এরকম করে আমরা ধরি যে এটা যে অভিপ্রেত ছিল সেটা নিশ্চয়ই নয়, এটা একটা গণতান্ত্রিক আন্দোলনের ফসল হতে পারে সেটাও নিশ্চয়ই নয়, কিন্তু এটাই সত্যি যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণে, দূরদর্শিতা বা দূরদৃষ্টির অভাবের কারণে এটার পরিণতি এরকম হয়েছিল। এবং সেই পরিণতি একটা মানে -1 করতে চেয়েছে, একটা -2 করতে চেয়েছে, ওই বিতর্কে যাওয়ার চাইতে বলি একটা ডিপলিটিসাইজেশন শুরু হয়েছিল তখন, যদিও ওর চাইতে অনেক বেশি বিরাজনীতিকরণ এখন হচ্ছে, কিন্তু সেই সময় পুরো প্রক্রিয়াটাই এরকম ছিল যে মানুষের, ওরা রাজনীতি সম্পর্কে একটা বিরূপ ধারণা তৈরি করছিল। এবং এটা স্বীকার করা ভালো, আমি অন্তত তাই দেখেছি যে মানুষ 1/11-এর যে আউটকামটা হয়েছিল, যে চেঞ্জ ওভার বা টেক ওভারটা হয়েছিল, তাতে মানুষ খুব বিরূপ ছিল না। আমি এখনকার মতো এই পর্যন্তই বলবো। ধন্যবাদ মান্না ভাই আপনার চমৎকার আলোচনার জন্য। আপনি 1/11-এর সেই সময়ের আন্দোলনের একজন প্রত্যক্ষ অংশীদার হিসেবে খুব মূল্যবান কিছু কথা আমাদেরকে বললেন। তার মধ্যে আমি অবশ্যই যেটা পিক করতে চাই, বাই প্রোডাক্ট। এই বাই প্রোডাক্ট, এটা নিয়ে আসলে আমাদের আরো সামনে কথা বলার সুযোগ আছে। এখন আমি আমাদের পরবর্তী বক্তা, সম্মানিত যুগ্ম মহাসচিব, আমি 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 একটা সেন্টেন্স একটু যুক্ত করি। তখন আমি বলতাম 1/11 হচ্ছে তখনকার বিরাজিত সামাজিক রাজনৈতিক অমীমাংসীয় দ্বন্দ্বের ফল, অমীমাংসীয় দ্বন্দ্বের ফল। জি বলেন, সরি। ধন্যবাদ। আমি এবার আসতে যাচ্ছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আদল ভাইয়ের কাছে। আপনার কাছে আসলে আমার যেটা জানার আছে সেটা হচ্ছে যে ১/১১-র সেনা সমর্থিত যে তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রম আমরা তখন দেখেছিলাম, তাতে প্রথম দিকে দুর্নীতি বিরোধী অভিযান এবং নানা ধরনের কিছু আই ক্যাচি অভিযান পরিচালনা করার পরে জানা গেল পরবর্তীতে, আজকে এত বছর পরে যখন আমরা দেখি যে তারা নিজেরাও নানা ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন। এর বাইরেও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা নিয়ে যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সূচনা হয়েছিল, সেটা করতে গিয়ে নির্বাচনী ব্যবস্থাটাকে ধ্বংসের সূচনাও তারাই করে গিয়েছিলেন 2008 সালে। সেই সুসমন্বিত কারসাজি, মানে অর্কেস্ট্রেটেড অর ম্যানিপুলেটেড ইলেকশন যেটা আমরা এখন বলি। তো এখন প্রশ্নটা ভাই আপনার কাছে, যেটা আসলে আপনার প্রশ্ন তো নয়, এটা আপনার কাছে আমরা জানতে চাই যে এই ১/১১-র যেই টোটাল প্রেক্ষাপট এবং এই প্রেক্ষাপট অনুযায়ী যেই চিন্তা ভাবনা থেকে এটা প্রসূত, সেটা যদি ষড়যন্ত্রমূলক হয়ে থাকে, তাহলে সেই ষড়যন্ত্রের বর্তমান বাংলাদেশের রাজনীতিতে এই এজেন্ডা কতটুকু বাস্তবায়িত হয়েছে? আর এটা যেভাবে বললেন মান্না ভাই, সেভাবে যদি বাই প্রোডাক্টই হয়, সেই ক্ষেত্রেও আমাদের রাজনীতি কতখানি মানে কোন অবস্থায় আছে বলে আপনি মনে করেন? আলাল ভাই, আপনি। আপনাকে ধন্যবাদ। বিএনআরসি কে শুভেচ্ছা।
এবং আজকের এই অনুষ্ঠানে সম্মানিত আলোচক অন্যান্যরা যারা রয়েছেন, মান্না ভাই, তারপরে সিদ্দিক ভাই, আমাদের আহাদ সাহেব রয়েছেন উপস্থাপক হিসাবে, আপনি, এরা সহ দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা আমার পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে। বিষয়টি খুব জটিল, আবার যদি দৃশ্যমান এটাকে বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে এটা অত্যন্ত পরিষ্কার, স্বচ্ছ স্বচ্ছ পানির মতো, ঝর্ণার পানির মতো পরিষ্কার। আপনি দুটি বইয়ের কথা বলেছেন, আমি তার আগে একটু বলে নেই, 111 তো নামটা কখনোই ছিল না, এটা পরবর্তীতে কিছু কিছু মানে আত্মা বিক্রি করে দেয়া বুদ্ধিজীবীরাই 111 শব্দটি আবিষ্কার করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রেড সেন্টারে যে হামলা, সে হামলাটা হয়েছিল যেই মাসে, সেই মাসটাকে তারা সামনে নিয়ে এসেছেন, দিনটাকে তারা পরবর্তীতে নিয়েছেন, এই জন্য ওটা ছিল 9/11। আর আমাদের এখানে জানুয়ারি মাসের 11 তারিখে জরুরি অবস্থা ঘোষণা করা হলো, তো হওয়া উচিত ছিল তো 11/1। আমরা 111 কেন বললাম? ওই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ওই ঘটনা মিলিয়ে আমরা এটাকে নামকরণ করলাম 111। এক, এটার মধ্যেই রহস্য লুকিয়ে আছে। 111 কেন হলো? এটা তো 11/1 হওয়া উচিত ছিল। দ্বিতীয় হচ্ছে, আমরা সবাই জানি যে পৃথিবী বিখ্যাত সাংবাদিক বলেন বা তথ্য হ্যাকার বলেন জুলিয়াস অ্যাসাঞ্জ, জুলিয়াস অ্যাসাঞ্জ তার উইকিলিক্স এর মাধ্যমে কোটি কোটি তথ্য ফাঁস করেছিলেন, যেগুলো রাষ্ট্রের গোপনীয় বিষয়াদি। সেই উইকিলিক্স এর বাংলাদেশের চ্যাপ্টার, বিশেষ করে এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের আগমনের চ্যাপ্টারটাকে সংকলিত করে আমাদের প্রথমা প্রকাশনী একটি বই বের করেছিলেন। বইটির নাম হচ্ছে বাংলাদেশ ইন উইকিলিক্স। বাংলায় এটা সম্ভবত এটা বাংলায় অনুবাদ করেছিল তারা। বইটি এখন পাওয়া যাচ্ছে না বাজারে, বইটি ইংরেজি প্রিন্ট যেটা, সেটা আমার কাছে আছে। সেখানে দেখানো হয়েছে যে এই জানুয়ারি মাসের 11 তারিখের প্রেক্ষাপট তৈরির পেছনে রাজনীতিবিদরা, আমলারা, এরা কে কিভাবে কাজ করেছে, সহায়তা করেছে, সেটা বিএনপির পক্ষ থেকেও, আওয়ামী লীগের পক্ষ থেকেও, জামাত ইসলামের পক্ষ থেকেও, অন্য দলের পক্ষ থেকেও, এবং সিভিল ব্রোকারদের পক্ষ থেকেও এই তথ্যগুলো ওখানে তুলে ধরা হয়েছে। এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের এই দূতাবাসের ভূমিকা কি ছিল, কানাডার ভূমিকা কি ছিল, ইন্ডিয়ার ভূমিকা কি ছিল, চমৎকার ভাবে বইটার মধ্যে লেখা আছে, একটা নির্মোহ বিশ্লেষণ। সেইটা যদি জোগাড় করে কেউ পড়তে পারেন তাহলে 11ই জানুয়ারির এই ঘটনা সম্পর্কে অনেকটা বিভ্রান্তি আমাদের কেটে যাবে। এই প্রসঙ্গে আমি এই বইয়ের প্রসঙ্গে এর চেয়ে বেশি আর বলতে চাই না। তবে একটা কথা বলি, বাংলাদেশে তো বর্তমানে মোস্ট সিনিয়র পলিটিক্যাল পার্টি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, মানে মাল্টি ক্লাস অর্গানাইজেশনের কথা আমি বলছি, ক্যাডার ক্লাস না। ক্যাডার ক্লাস তো সিপিবি আছে, জামাত ইসলামী আছে, বা বাম অনেক সংগঠন আছে। মাল্টি ক্লাস পলিটিক্যাল অর্গানাইজেশনের মধ্যে আওয়ামী লীগ হচ্ছে মোস্ট সিনিয়র পলিটিক্যাল পার্টি। তার বয়স, তার চেয়ে বিএনপির বয়স 30 বছর কম আওয়ামী লীগের চেয়ে। সেই আওয়ামী লীগ আবার এই 50 বছরের ইতিহাসে টানা 3 দফা ভোট চুরি করে, কৌশল করে, গায়ের জোরে, নানান কায়দায় তারা এখন দাপটের সাথে দেশ চালাচ্ছে। এখান থেকে শিক্ষা নিতে হবে, বুঝতে হবে যে আওয়ামী লীগ ইচ্ছে করলেই দেশের ভালো করতে পারে, আবার ইচ্ছে করলেই দেশের খারাপ করতে পারে। ভালোটা তারা কখন করেছে, কি করেছে, সেটা স্বাধীনতার আগ পর্যন্ত মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের ভূমিকাকে আমরা স্যালুট করি, সে পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। কিন্তু বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই দেখবেন, আমি মোটা দাগে বলে যাওয়ার চেষ্টা করছি, প্রথম এই সেনাবাহিনীকে ক্ষমতার স্বার্থে শেখ মুজিবুর রহমান সাহেব ব্যবহার করলেন 1973-74-এর দিকে। জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনীকে মাঠে নামালেন। যখনই সেনাবাহিনী দেখলো চোরাকারবারি মানে আওয়ামী লীগের নেতারা, রিলিফ চুরি হলো আওয়ামী লীগের নেতারা, তারপরে ড্রাগ আমদানি করে আওয়ামী লীগের নেতারা, এবং অসৎভাবে অর্থ উপার্জন করে আওয়ামী লীগের নেতারা, তখন যখন আবার শেখ সাহেবের কাছে নালিশ যাওয়া শুরু করলো, উনি আবার সেনাবাহিনীকে মাঠ থেকে উঠিয়ে নিলেন। অর্থাৎ সেনাবাহিনীকে দিয়ে ক্ষমতার ভিতটাকে শক্ত করার যেটুক দরকার ছিল সেটুক করে আবার তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছেন, নিয়ে গেছেন। এ হলো প্রথম বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সেনাবাহিনীকে ব্যবহার করার প্রথম উদাহরণ হলো এইটা। রক্ষী বাহিনীকে ইন্ডেমনিটি দিয়ে দিলেন শেখ মুজিবুর রহমান সাহেব জীবিত থাকা অবস্থায়। এই ইন্ডেমনিটির কালচারও বাংলাদেশে চালু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। 75-এর পট পরিবর্তনের সঙ্গে আওয়ামী লীগের সবাই জড়িত, মুক্তিযোদ্ধা যারা ছিলেন সেনাবাহিনীর তারাই জড়িত, কোন রাজাকার বা পাকিস্তানি কোন অফিসার সেই সময় জড়িত ছিলেন না কিন্তু ওই ঘটনার সঙ্গে।
এরপর পথ পরিক্রমায় দেখা গেল যে জিয়াউর রহমান সাহেবের আবির্ভাব, অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, সবগুলোর মধ্যে সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। গেল সেই চ্যাপ্টার। তারপরে আসেন 1991 থেকে 96 স্বৈরাচার এরশাদ পতনের পরবর্তীতে যে চ্যাপ্টারটি এলো, সেখানে তুচ্ছ-তাচ্ছিল্য করে বলা হয়েছিল যে বিএনপি 10টি আসন পাবে। আজকের প্রধানমন্ত্রী দমদম এয়ারপোর্টে বলেছিলেন, এখন যেটা নেতাজি সুভাষ বোস এয়ারপোর্ট, সেই কলকাতার দমদম এয়ারপোর্টে এটা বলার পরে দেখা গেল যে তার কথা তো ঠিক হলোই না, বরং বেগম খালেদা জিয়া একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেলেন। তখন থেকেই মূলত ষড়যন্ত্রটি শুরু হয়েছিল। 91 থেকে 96, এই 96 শেষ দিকে জামাত ইসলামী, তারপরে আপনার জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ একত্র হয়ে, এই তিনটি দল একত্র হয়ে এবং এর সঙ্গে আরো যারা ছিলেন তারা একত্র হয়ে একটা তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা আবিষ্কার করলেন গোলাম আজম সাহেব তার ল্যাবরেটরিতে। আর সেই তত্ত্বাবধায়ক সরকারের সেই ল্যাবরেটরিতে আবিষ্কৃত তত্ত্বটা সেটা মার্কেটিং করলো আওয়ামী লীগ। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এইটার বিরুদ্ধে আন্দোলনে নামলেন। আন্দোলনে নেমে একটা তাণ্ডব করলেন সারা দেশে। আর 11 মাস আগে জাতীয় সংসদ থেকে তারা পদত্যাগ করলেন। এখন যেহেতু জাতীয় সংসদে তখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছাড়া এরকম সংবিধান সংশোধনী আনা যায় না, বেগম খালেদা জিয়া অনেক চেষ্টা করলেন, কোনো কাজ হলো না। তখন 1996 15ই ফেব্রুয়ারি একটি একতরফা নির্বাচন করতে বেগম খালেদা জিয়া বা বিএনপি বাধ্য হয়েছিল সাংবিধানিক ধারাবাহিকতার স্বার্থে। সেই নির্বাচনেও দেখেন বাংলাদেশে রেকর্ড পরিমাণ ভোট পেয়ে 116টি আসন নিয়ে বিএনপি 1996 12ই জুনের নির্বাচনে কিন্তু বাংলাদেশের প্রধান বিরোধী দল হয়েছিল। অর্থাৎ এত তাণ্ডব, এত বিরোধিতা, জামাত ইসলামী, জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং অন্যান্য আরো ছোটখাটো দল মিলে যে আন্দোলনটা করেছে, তারপরেও দেখা গেছে বিএনপির জনপ্রিয়তা ধস নামে নাই, ধস নামে নাই। ওই যে মান্না ভাই বলে গেলেন হরতাল ইত্যাদির ব্যাপারে। গেল সেই চ্যাপ্টার 96 থেকে 2001। এই 2001-এর সময়ে আওয়ামী লীগের কুকীর্তির কারণে 2001-এ আবার বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেল। এই দায়িত্ব পাওয়ার পরে আবার আমরা শুনলাম নতুন ভাষণ, সূক্ষ্ম কারচুপির জায়গায় এলো স্থূল কারচুপি। আজকের প্রধানমন্ত্রী বললেন যে আমরা এই নির্বাচন মানি না, আমরা শপথ নেব না। অনেক টালবাহানা করে তিনি বহুদিন পরে শপথ নিলেন এবং তারপরে প্রথম দিনই সংসদে গিয়ে বললেন এই সরকারকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না। যাই হোক, শান্তিতে থাকতে না দেওয়ার চ্যাপ্টার গেল। তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যাপারটি সর্বজন স্বীকৃত ছিল, সেইটাকে যখন ব্যবহার করার জন্য উদ্যোগটা নেওয়া হলো, সেই সময় 12D গ্রুপ নামে একটি গ্রুপ তৈরি করা হলো আপনার কূটনীতিকদের পক্ষ থেকে। 12D গ্রুপ নামে তারা প্রতি মঙ্গলবার বসতো ঘন ঘন বাংলাদেশের বিষয়াদি নিয়ে, এবং সেখানে একটাই টার্গেট ছিল যে জাতীয়তাবাদী শক্তির প্রতিভূ কারা, নেতৃত্বে কারা, তাদেরকে সরাতে হবে। তাদেরকে সরানোর জন্য যে কৌশল অবলম্বন করা দরকার সেটা করতে হবে। সেই জায়গাটায় ঘরের মধ্যে থেকে লোক বেছে নেওয়া হলো। অর্থাৎ বিএনপির ঘরের ভেতরের লোক যারা বিএনপির দুর্বলতা সম্পর্কে জানে, শক্তি সম্পর্কে জানে, সেই লোকও তারা পেয়ে গেলেন। সেই লোক কারা সেটা বলে আমি এখন আর এই কুখ্যাতদের নাম প্রচার করতে চাই না। ঘর থেকেই তারা সেই সহযোগিতাটা পেয়ে গেলেন এবং সেই জায়গাটায় এরকম একটা ঘটনা ঘটলো, হঠাৎ করে জরুরি অবস্থা জারি হলো। এবং সেই জায়গাটায় শেষ দিকে এসে যে কাজগুলো হয়েছিল, বিএনপি দেশ পরিচালনায় যে শতভাগ ওই সময় সফল হয়েছিল এমনটা না, কিন্তু এই যে জানুয়ারির 11 তারিখের প্লটটা সবচেয়ে বড় আকারে তৈরি হয়েছিল 2004 সনের 21 আগস্টের গ্রেনেড হামলার মধ্যে দিয়ে। ওই গ্রেনেড হামলা যেখান থেকে আবিষ্কৃত হয়েছে বা যেখান থেকে প্রয়োগ করা হয়েছে, একই জায়গা থেকে আমার মতে 111-এর প্লটও সেইখানেই ম্যানুফ্যাকচার হয়েছে এবং সেটা অপেক্ষায় ছিল যে কবে সেটাকে বাজারে আনা হবে। সেই বাজারে আনা হয়েছিল 2007-এর 11ই জানুয়ারি। মান্না ভাই বলে গেছেন জানুয়ারি মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে এই জানুয়ারি মাসের 19 তারিখে শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের জন্মদিন। এই জানুয়ারি মাসের 24 তারিখে গণ অভ্যুত্থান দিবস 1969-এর। এই জানুয়ারি মাসের 25 তারিখে বাকশাল দিবস, গণতন্ত্র হত্যা করার দিন। এই জানুয়ারিতে অনেক কিছু। এই জানুয়ারির 3 তারিখে সিরাজ সিকদারের মতো দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাকে প্রথম প্রকাশ্যে হত্যা করে ক্রসফায়ারের সূচনা করার দিন। সুতরাং জানুয়ারি অনেক দিক থেকে উল্লেখযোগ্য। সেইগুলোকে সব ম্লান করে দেওয়ার জন্যই, এই অপকীর্তিগুলোকে ম্লান করে দেওয়ার জন্যই
এই 11ই জানুয়ারির এই ঘটনাগুলো ঘটানো হয়েছিল এবং -2 ফর্মুলা -2ই ছিল। সেই 2 ছিল বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। কারণ যে যাই বলুক আপনাদের মনে আছে যে জরুরি অবস্থা জারির পরে এই যে কথিত হাওয়া ভবন, যেটা বনানীতে, যেটা আমাদের কার্যালয় ছিল, সেইখানে সেনাবাহিনীর লোকেরা অপারেশন করে সেখান থেকে কম্পিউটারের হার্ড ডিস্ক গুলো কেন নিয়ে গেল, সেখান থেকে আমাদের সমস্ত ডকুমেন্ট গুলোকে কেন নিয়ে গেল, এই প্রশ্ন কি একবারও কোনো সুশীল কোনো সচেতন ব্যক্তি করেছেন আজ অবধি? ওইখানটায় পুরা ডাটা ব্যাংক ছিল তারেক রহমানের তৈরি করা, তৃণমূল পর্যন্ত, বিএনপির সমর্থন, বিএনপির কর্মকাণ্ড, বিএনপির ভবিষ্যৎ চিন্তা কি, এই দেশ কিভাবে এগুবে, অর্থনীতি, শিল্পনীতি, শিক্ষানীতি, বিদেশ নীতি, নারী ও শিশু নীতি, যুবকদের আত্মকর্মসংস্থানের আরো উন্নয়ন, এই সমস্তের উপরে গবেষণাপত্র ছিল। এইগুলোই হয়েছিল কাল একটা অপশক্তির। তারা চিন্তা করেছে যে জাতীয়তাবাদী শক্তির পরবর্তী নেতৃত্ব হচ্ছে তারেক রহমান, সুতরাং -2 করতে হবে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে। আপনাদের মনে আছে প্রথম গ্রেফতার হয়েছিল আজকে প্রধানমন্ত্রী, তার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছিল, মনে আছে আপনাদের, টাকার বস্তা উদ্ধার হয়েছিল, মনে আছে আপনাদের। সে মামলাগুলো কোথায় গেল? সে নিয়ে পরে আর কেন কোনো উচ্চবাচ্য আমরা শুনলাম না, বরং আমরা শুনলাম যে আমরা এই আন্দোলনের, আমাদের আন্দোলনের ফসল, যেটা মান্না ভাই বলেছেন এবং মান্না ভাই তখন বিরোধিতা করেছেন, সেটাও বললেন, সে আন্দোলনের ফসল বলে তাদেরকে অ্যাডভান্স ইন্ডেমনিটি দিয়ে দিলেন, বললেন যে আমরা আপনাদের কর্মকাণ্ডের দায় মুক্তি দেব। তার অর্থ কি? এটার পেছনে যে শক্তি কাজ করেছে, সে শক্তির সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের আজকের যিনি নেতৃত্ব, তিনি জড়িত ছিলেন, সবাই না থাকলেও তিনি এবং তার নেতৃত্বে আওয়ামী লীগের আরো নেতৃবৃন্দরা যোগাযোগ ছিল। এটা ওই বাংলাদেশ ইন উইকিলিক্স, ওই বইটা যদি কেউ পড়তে পারে সেখানে এটার তথ্য পাবেন। আমি বলে শেষ করতে পারবো না, অনেক সময় লাগবে। কারা কারা তখন যোগাযোগ করেছেন? বিএনপির ঘরের লোকরাও যোগাযোগ করেছেন, আওয়ামী লীগের ঘরের লোকরাও যোগাযোগ করেছেন, জামাত ইসলামীও যোগাযোগ করেছে, জাতীয় পার্টিও যোগাযোগ করেছে এবং সিভিল ব্রোকারেজরাও যোগাযোগ করেছে, আর্মির ব্রোকারেজরাও যোগাযোগ করেছে। যাই হোক, তার পরবর্তী ঘটনা আমরা জানি। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলাগুলো সব হাওয়ায় মিলিয়ে গেল, আর তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার মামলার সংখ্যা একে একে বাড়তে শুরু করলো। তারপরে আজকে পর্যন্ত ইতিহাস আমরা জানি, এর মধ্যে থেকে একটা জিনিস প্রমাণিত হয়েছে, সত্যিকার গণতন্ত্রের পক্ষে শক্তি কারা, সত্যিকার জাতীয়তাবাদী রাজনীতির সার্বভৌমত্বের পক্ষে শক্তি কারা। আমার খুব কষ্ট লাগে কথাগুলো স্মরণ করতে। মান্না ভাইদের নেতৃত্বে আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছি। 1982 24শে মার্চে বিচারপতি আব্দুল সাত্তার সাহেব 1,10,00,000 ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে আওয়ামী লীগের জোটের প্রার্থীকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। 3 মাসও লাগে নাই, 3 মাসের মাথায় এই সেনাবাহিনীর অংশ, আজকের বাংলাদেশ সেনাবাহিনীর একটি অংশ, একটা ছোট্ট অজুহাত দেখিয়ে তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিল, গণতন্ত্রের কথা বলে, আইন শৃঙ্খলার উন্নতির কথা বলে। অজুহাতটা কি? যুব দলের ওই সময়কার সভাপতি এবং যুব প্রতিমন্ত্রী আবুল কাশেম, তার বাসা থেকে আইন শৃঙ্খলা বাহিনী একজন লোককে গ্রেফতার করলো, তার নাম হচ্ছে ইন্দু, কালীগঞ্জ তার বাড়ি। এই ইন্দুকে ধরে বলা হলো ইন্দু হচ্ছে খুনের মামলার আসামি, দণ্ডপ্রাপ্ত কিন্তু না, আমাদেরকে মনে রাখতে হবে ইন্দু কিন্তু দণ্ডপ্রাপ্ত না, অভিযুক্ত, সন্দেহভাজন আসামি। এই কথা বলে তাকে গ্রেফতার করা হলো। মন্ত্রীর বাসা থেকে খুনের আসামি গ্রেফতার হয়েছে, এইটা করে তোলপাড় করে এরশাদ সাহেব বিচারপতি সত্তারের কাছ থেকে ক্ষমতা নিয়ে নিলেন। তখন আজকের প্রধানমন্ত্রী বলেছিলেন, আই এম নট আনহ্যাপি। দৈনিক ইত্তেফাক তার প্রমাণ, সমস্ত পত্রিকা তার প্রমাণ। অর্থাৎ অগণতান্ত্রিক শক্তির পক্ষে আওয়ামী লীগ বরাবর থেকেছে তাদের নিজেদের সুবিধার জন্য, এবং এখনো তাই আছে, এখন পর্যন্ত তাই আছে। এই যে সেনাবাহিনীর কাছে গণতান্ত্রিক শক্তির পক্ষ থেকে ক্ষমতায় যাওয়া, সেই জায়গাটার পেছনে আওয়ামী লীগ বরাবর ইন্ধন দিয়েছে, এবং এই -2 ছিল বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, অন্য কেউ না। অন্য যেগুলো ছিল সেগুলো ছিল চোখে সুরমা দেওয়ার মতো, মানুষকে তাৎক্ষণিক ধোঁকা দেয়া, যে কারণে পরবর্তীতে তারা নিজেরাও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন, যে আসল লক্ষ্য বাস্তবায়িত হয়েছে, এখন আমরা নিজেরা একটু ফুর্তি করে নিই, এই কারণে তারাও দুর্নীতি করেছেন তাদের অনেকে। ধন্যবাদ। ধন্যবাদ মান্না ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। এখন আমরা আসছি ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খানের কাছে। আপনার কাছে প্রশ্নটা আসলে একটু অন্য ধরনের, সেটা হচ্ছে 11/1 যেটা বললেন আমাদের
মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, যে এটার নামকরণটা ১/১১ হিসেবে পরিচিত সর্বত্র। এই ১/১১-কে নিয়ে নানা ধরনের রটনার আরেকটা অংশ হচ্ছে যে আমরা শুনতে পাই যে এখানে নানা ধরনের ষড়যন্ত্রটা শুধু দেশি ছিল না, এখানে কিছু বৈদেশিক বিষয় ছিল, এখানে কিছু এভিডেন্সিয়াল ব্যাপারও আছে। ভারতের সাবেক রাষ্ট্রপতির পলিটিক্যাল বায়োগ্রাফি, যেটাতে কলিশন ইয়ার 1996-2012, সেখানেও কিছু তথ্য তিনি উল্লেখ করেছেন, আমরা সবাই জানি সেটা। সাবেক সেনাপ্রধানের তার সাথে দেখা করা, তার কাছে সেফ এক্সিট চাওয়া ইত্যাদি নানা বিষয় এখানে আছে। এখন ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনার আসলে এই বিষয়ে পর্যালোচনাটা কি, আপনি যদি আমাদের সাথে শেয়ার করতেন তাহলে। সিদ্দিক ভাই, আপনি একটু আনমিউট করেন, কাইন্ডলি আনমিউট করেন। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের যে বিএনআরসি কর্তৃক আয়োজিত এই আলোচনা সভায় আমার সাথে যে দুজন বক্তা আছেন, তাদের মধ্যে একজন বাংলাদেশের ছাত্র রাজনীতির কিংবদন্তি এবং জাতীয় রাজনীতিতে যিনি নেতৃত্ব দিচ্ছেন, আমাদের মাহমুদুর রহমান মান্না ভাই। আমাদের আরেকজন একটু আগে যিনি বক্তব্য রেখেছেন, তার মানে দুজনেরই বক্তৃতার আমি একজন বলতে পারেন যে অনুরক্ত ভক্ত, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এবং অনুষ্ঠান সঞ্চালনা যিনি করছেন, তাদের প্রতি আমার প্রথমেই সালাম, আসসালামু আলাইকুম। আমি এতক্ষণ ধরে আসলে আলোচনাটি শুনছিলাম। ১/১১ আমাদের জাতীয় ইতিহাসের একটা কলঙ্কিত দিন, এটাকে আমরা বলবো এই জন্য, এবং জাতীয়তাবাদী দল বিএনপি এই 4 দিন আগে এটাকে কালো দিবস হিসাবে তারা উদযাপন করেছেন। এবং এই ১/১১-র সাথে কোনো না কোনো ভাবে আমার একটা সম্পৃক্ততা আছে। সেই সময়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের একজন সদস্য ছিলাম এবং ভারপ্রাপ্ত প্রক্টর ছিলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এবং সেই সুবাদে আগস্ট মাসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র আন্দোলন হয়েছিল পরবর্তীতে, সেই ছাত্র আন্দোলনের সাথে এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি যে এবং ছাত্রদের প্রতি যে সেনাবাহিনীর যে নিপীড়ন, নির্মম নির্যাতন, সেই ঘটনার আমি সাক্ষী। এবং পরবর্তীতে আমাদের শিক্ষকদের বিরুদ্ধে যে মামলা, কোর্ট কাছারি, সেইগুলোতেও আমার একটা সংশ্লিষ্টতা, দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। ফলে এটি আমি খুব কাছে থেকে দেখার একটা সুযোগ আমার হয়েছে। আমার সাথে আজকে যারা দুজন আলোচনা করছেন, তারা বাংলাদেশের রাজনীতিতে, আমি প্রথমেই বলেছি যে তারা কিংবদন্তি মানুষ, এবং এই ১/১১-কে তারা কিভাবে দেখেছেন তাদের বক্তব্যের মধ্য দিয়ে সেটি মানে তারা তুলে ধরেছেন, আমি সেটি এতক্ষণ ধরে শুনছিলাম। আসলে আমি যেটুকু বলতে চাই যে বাংলাদেশের আজকে এই বছর আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, অর্থাৎ 50 বছর আমাদের বাংলাদেশ। এবং আমরা যদি ব্রিটিশ শাসন থেকে মুক্তির পর, স্বাধীনতার পর পাকিস্তানের 24 বছরের শাসন দেখি, তাহলে আমরা মোটামুটি একটা পৌনে 1 শতাব্দীর রাজনীতির সাথে বাংলাদেশের মানুষের একটা সংযুক্তি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপনি দেখবেন যে পাকিস্তান আমলে তো আমাদের এখানে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। আমাদের পাকিস্তানের পশ্চিমা শাসক গোষ্ঠীর কর্তৃত্ববাদী মানসিকতা, তাদের যে পূর্ব বাংলাকে আমাদের যে একটি কি বলবো যে নব্য উপনিবেশ হিসাবে তাদের যে শোষণ করার যে মানসিকতা, সেই মানসিকতার কারণে আমাদের এখানে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি। এবং সেই কারণেই আমরা দেখছি যে পাকিস্তানকে স্বাধীনতার পর 9 বছর অপেক্ষা করতে হয়েছে একটা সংবিধান প্রাপ্তির জন্য। এবং আমরা এই পূর্ব বাংলায় একটা প্রাদেশিক নির্বাচন, যুক্তফ্রন্ট নির্বাচন, যেটা 1954 সালে অনুষ্ঠিত হয়েছিল, সেটার জন্য বাংলাদেশকে 7 বছর অপেক্ষা করতে হয়েছে পূর্ব বাংলার মানুষকে। তো এরকম একটা অবস্থার মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক অভিযাত্রা এখানে শুরু হলেও আমরা দেখি যে এই কর্তৃত্ববাদী অগণতান্ত্রিক শক্তির ষড়যন্ত্রের কারণে এখানে এই যুক্তফ্রন্ট নির্বাচনের মধ্য দিয়েও কিন্তু গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেল না। আমরা 9 বছর পর একটা সংবিধান পেলাম, কিন্তু 2 বছর যেতে না যেতেই সেখানে আবার সেনা শাসন। আলাল ভাই বলছিলেন আমাদের দীর্ঘ ইতিহাসের সেনা শাসনের ইতিহাস, যে সেখানে সেটি আমাদের হলো। এবং আইয়ুব খানের 1 দশকের শাসনামলে গণতন্ত্র হরণ এবং এইখানের মানুষের বিরুদ্ধে শোষণ নিপীড়নের প্রতিবাদেই কিন্তু বাংলাদেশের মানুষ কেবলমাত্র যে তাদের যে শোষণ সেটা না, একটা গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানুষ, পূর্ব বাংলার মানুষ একটা দীর্ঘ মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিল। এবং সেই স্বাধীনতা যুদ্ধে আমাদের 30 লক্ষ মানুষ যারা জীবন দিয়েছিলেন, মানে সম্ভ্রম হারিয়েছিলেন অনেক মানুষ। কিন্তু আমরা আনফরচুনেটলি যে রাজনৈতিক নেতার কথা একটু আগে আলাল ভাই বললেন, যে বঙ্গবন্ধুর নেতৃত্বে যেটি আন্দোলনের মধ্য দিয়ে তারা একটা মুক্তি সংগ্রামে আত্মহুতি দিলেন,
কিন্তু তিনিই কিন্তু গণতন্ত্রকে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে আমাদের যে বিশ্বাস বা আমাদের যে এই দেশের মানুষের যে আস্থা ছিল সেটা কিন্তু তিনি আর করলেননি। এবং এই যে জানুয়ারি মাসের কথাই বললেন যে গণতান্ত্রিক ব্যবস্থা বহুদলীয় এটিকে পরিবর্তিত করে একদলীয় ব্যবস্থা কিন্তু এই জানুয়ারি মাসেই আমাদের দেশে 1975 সালে সেটি হয়েছিল। এবং তারপরের ইতিহাস তো আমরা জানি যে বাংলাদেশের যদি এই সুবর্ণ জয়ন্তী উদযাপিত হচ্ছে, যে 50 বছরের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব বাংলাদেশের অর্ধেক শাসনামলী অগণতান্ত্রিক শক্তি কর্তৃক শাসিত হয়েছে। এবং বাংলাদেশের এই যে এখন গত এক যুগের বেশি সময় ধরে, মানে 14 বছর ধরে বাংলাদেশ একটা অগণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। এবং বাংলাদেশ এখন যে পর্যায়ে, যে দলটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে বলে যারা কথা বলছেন, সেই দলটি প্রায় এক যুগ এবং এর আগে সেনা সমর্থিত মানে তত্ত্বাবধায়ক সরকার, যাদের কথা 11-র মধ্য দিয়ে যারা রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করেছিলেন, তারা কিন্তু বাংলাদেশে যে বিরাজনীতিকরণ এবং অগণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে, সেই জন্য আপনারা জানেন যে বৈশ্বিক সূচকে বাংলাদেশ এখন না গণতান্ত্রিক দেশের মধ্যে আছে, না নিকৃষ্ট গণতন্ত্রের মধ্যে দেশের মধ্যে আছে, আমরা একটা হাইব্রিড রেজিমের মধ্যে আছি। এবং এই হাইব্রিড রেজিম যেটা আমরা বলছি, সেটা কিন্তু বাংলাদেশের বিরোধী দল বিএনপি কর্তৃক মানে বাংলাদেশকে প্রদত্ত বা অভিযুক্ত করার বিষয় নেই। এটি আন্তর্জাতিকভাবে বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের যুক্তরাজ্য ভিত্তিক যে গবেষণা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আমরা এমন একটা অবস্থার মধ্য দিয়ে আছি যে নিকৃষ্ট গণতান্ত্রিক দেশের মধ্যেও বাংলাদেশের অবস্থান নেই। এবং এই যে বাংলাদেশকে এরকম একটা অবস্থার মধ্যে নিয়ে আসা হলো, এই নিয়ে আসার ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম আমরা বলবো যে সাম্প্রতিক সময়ের মধ্যে সেনা সমর্থিত যে সরকারটি প্রতিষ্ঠিত হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সরকারের একটা দায়িত্ব আছেই। এবং এর সাথে এই সরকারকে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিতকরণের জন্য আমাদের একটু আগে মোয়াজ্জেম হোসেন আলাল ভাই বলেছেন এবং মান্না ভাই নিজেরাও বলেছেন যে আমাদের দেশের অভ্যন্তরে যে রাজনৈতিক শক্তিগুলো আছে, যারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াকে তাদের স্বার্থের পরিপন্থী বলে সবসময় বিবেচনা করেছেন, সেটি রাজনৈতিক শক্তি হোক, রাজনৈতিক দলের লোকেরা হোক, আমলা হোক, সিভিল সোসাইটির কথাই আমরা বলি, তারাও কিন্তু এর পিছনে একটা ভূমিকা তারা রেখেছেন। এবং এর ফলে বাংলাদেশে যে আমাদের 1-11-র পরিস্থিতির সৃষ্টি হলো, আপনি দেখেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আজকে যারা ক্ষমতায় আছে তারা বলছে যে এটা একটা কোনো ব্যবস্থা হতে পারে না, নির্বাচিত মানে অনির্বাচিত সরকারের বিকল্প হিসাবে মানে তত্ত্বাবধায়ক সরকার হতে পারে না। কিন্তু 96 সালে সেই তত্ত্বাবধায়ক সরকারের জন্য তাদের যে আন্দোলন এবং পরবর্তীতে আমরা যে মানে 2006 সালের যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু মোটেই সেটি গণতান্ত্রিক রীতি পদ্ধতি অনুসরণ করে আন্দোলন হয়েছে সেটা আমরা দেখিনি। অত্যন্ত একটা মানে বলবো কি ভায়োলেন্ট একটা মুভমেন্ট এখানে হয়েছে। এবং সেই মুভমেন্টের ক্ষেত্রে আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে আমাদের যে শাসনতান্ত্রিক যে সাংবিধানিক যে বিষয়টি আমাদের ছিল, সেই অনুযায়ী বাংলাদেশে 2006 সালে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার জন্য সেই সময়কার ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হয়েছে। কেএম হাসান, বিচারপতি কেএম হাসানের বয়স বৃদ্ধির কথা মানে কে কেন্দ্র করেই তো এই আপত্তিটা সেখানে তোলা হয়েছিল। আমার তো মনে হয় যে কেএম হাসান যখন অপারগতা প্রকাশ করেছিলেন, বিএনপি বা তৎকালীন সরকার এর বিকল্প হিসাবে যে তত্ত্বাবধায়ক সরকারের 96 সালে সর্বসম্মতক্রমে যে রূপরেখা তৈরি হয়েছিল, এর বাইরে গিয়ে তারা কিন্তু কোনো এক্সারসাইজ করেনি। প্রধান বিচারপতি যিনি সদ্য সাবেক, তার পরিবর্তে যেগুলো আছে তারা সম্ভবত আলাল ভাই বুধ আমি যদি ভুল না হয় 5 নম্বর বা 6 নম্বরে যে বিকল্পটা ছিল যে অন্যান্য ইয়াগুলো যদি মানে বিকল্পগুলো যদি এক্সারসাইজ করার সুযোগ না থাকে, সেই ক্ষেত্রে সাংবিধানিকভাবেই রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের ক্ষমতা মানে মানে ওইটা, এবং সেটি সর্বসম্মতিক্রমেই তাদের করা হয়েছিল। এম এ আজিজ তখনকার যিনি নির্বাচন কমিশনার ছিলেন, তিনি ছিলেন দ্বিতীয়, জ্যেষ্ঠতার ভিত্তিতে দ্বিতীয়, কিন্তু তিনি যেহেতু রাষ্ট্রের আরেকটা মানে লাভজনক পদে তিনি ছিলেন, সেটা তার পক্ষে সেখানে গ্রহণ করার সুযোগ ছিল না। আজকে যদি আমরা দেখি যে আওয়ামী লীগ সেই সময় তত্ত্বাবধায়ক সরকার বিরুদ্ধে বা মানে সাংবিধানিক ভাবে যেটি প্রতিষ্ঠিত হয়েছিল, যে গ্রাউন্ডে তারা আক্রমণ মানে আন্দোলন পরিচালনা করেছিলেন, আজকের নির্বাচন কমিশনার যিনি নির্বাচন মানে কমিশনের দায়িত্ব, প্রধান নির্বাচন কমিশনার সহ যে কমিশন আছে, সেইটির সাথে কি এম এ আজিজের যে নির্বাচন কমিশন আছে তাদের কোনো তুলনা আজকের দেশে বাংলাদেশে হতে পারে? সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে যারা আন্দোলন করলেন এবং সেই
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরুদ্ধে যারা আন্দোলন করলেন এবং তারা একটা অগণতান্ত্রিক শক্তিকে যারা এই রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার মানে ব্যবস্থা করে দিলেন এবং তাদেরকে ব্যবহার করে যারা ক্ষমতায় আসলেন, তারা আজকে এক দশক এক যুগেও বাংলাদেশে এই গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার কোনো আয়োজন তারা কিন্তু করলেন না। এবং এমনকি আজকে এই গণতান্ত্রিক ব্যবস্থা যে আওয়ামী লীগ, আমরা এখনো আবারও বলছি যে আওয়ামী লীগ অবশ্য যেটি 1975 সালে যে আওয়ামী লীগের অপমৃত্যু হয়েছিল বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে, পরবর্তীতে সেটি আবার জিয়াউর রহমানের কল্যাণেই যেটি আবার রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে, সেই আওয়ামী লীগ এখন আর গণতন্ত্রের কথা বলে না। তারা আজকে গণতন্ত্রের বিকল্প হিসাবে উন্নয়নের জিকির একটা নতুন, যে কোনটা আগে হবে, গণতন্ত্র না উন্নয়ন, এবং উন্নয়নের বিকল্প হিসাবে গণতন্ত্র, মানে গণতন্ত্রের বিকল্প হিসাবে তারা উন্নয়নকে সামনে নিয়ে তারা একটা মানে জপমালা তৈরি করে এই দেশের মানুষের দীর্ঘদিনের যে মানে গণতান্ত্রিক পদ্ধতি আছে সেগুলোকে তারা মানে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আমাদের গণতান্ত্রিক যে অধিকার সেটিকে হরণ করে নিয়েছে এই সরকার। আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই যে বাংলাদেশের মানুষ, আপনি দেখেন যে বাংলাদেশের মানুষের, এটি কিন্তু একেবারে আমি মানে কোনো ইয়া থেকে বলছি না, আমাদের উপমহাদেশ বা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের মানুষ হচ্ছে রাজনীতিতে, প্রত্যক্ষ রাজনীতির সাথে অনেক বেশি সংশ্লিষ্ট। 65% বেশি মানুষ উচ্চ মাত্রায় রাজনৈতিক কোনো না কোনো দলের সাথে বা কোনো রাজনৈতিক দলের আদর্শের সাথে তারা কিন্তু সম্পৃক্ত এবং রাজনীতির সাথে যুক্ত। আর অন্যদিকে আমরা দেখি যে ভারতের মতো দেশ, এখানে 47% মানুষ। তো এই 65% মানুষ যারা উচ্চ রাজনৈতিক আদর্শবাদ কর্মতৎপরতার সাথে যুক্ত, তাদের কাছে গণতন্ত্র কিন্তু একটা বড় মানে উন্নয়নের বিকল্প, এটা তাদের কাছে কখনো বিবেচিত হয় না। তারপরেও আজকে আমরা দেখছি যে উন্নয়নের কথা বলে গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে একে একে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে। আমরা আবার আসবো আপনার কাছে। আমি শেষ করছি এটাই বলেই যে আমি এটিকে, আলাল ভাই যেটি বলেছেন, উনিও যেটি বলেছেন, যে একটা আন্দোলনের বাই প্রোডাক্ট হতে পারে এবং একটি দেশি শুধুমাত্র নয়, চক্রান্ত নয়, একটি বিদেশি বা একাধিক বিদেশি শক্তিও এর সাথে সংযুক্ত ছিলেন এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের এই যে গণতান্ত্রিক ধারাটাকে আমরা 91 সালের পর থেকে যেটির যাত্রা শুরু হয়েছিল 90-এর এরশাদ পতন সরকারের পতনের মধ্য দিয়ে, সেই গণতন্ত্রের যাত্রাটাকে যে গলার মানে টুটিটা চেপে ধরা হলো, এর মধ্য দিয়ে আজ পর্যন্ত আমরা এই গণতন্ত্র পুনরুদ্ধারে আলাল ভাইয়ের যে রাজনৈতিক দল বা আমাদের দেশের এই গণতান্ত্রিক যে গণতন্ত্র প্রেমী শক্তি, তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে এখনো পর্যন্ত এই অগণতান্ত্রিক সরকারকে মানে হটানোর মতো পরিস্থিতি তৈরি করতে পারেননি। আমরা আশাবাদী যে পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি উন্নয়নের কথা অনেকেই বলেছিলেন, আইয়ুব খান 1 দশক উন্নয়নের 1 দশক করেছিলেন গণতন্ত্রকে জলাঞ্জলি দিয়ে, লিবিয়াতেও হয়েছিল, ইরাকে হয়েছিল, কিন্তু কোনো জায়গায় কিন্তু শেষ পর্যন্ত আলটিমেটলি কেউ টিকে থাকতে পারেননি। তো আমারও ধারণা যে বিলম্ব হলেও বাংলাদেশের মানুষ, যেখানে 65% মানুষ, তারা গণতন্ত্রের স্বাদ পাবে, এই দেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। আমি আপাতত ধন্যবাদ সিদ্দিকুর রহমান ভাই। আমি আবার ফিরে আসছি আমাদের নাগরিক ঐক্যের সম্মানিত আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি আমাদের সম্মানিত মাহমুদুর রহমান মান্না ভাইয়ের কাছে। আসলে আপনার কাছে আমি এখন যেটা জানতে চাই, আপনার প্রথমে যেভাবে আপনি আমাদেরকে ব্যাখ্যা দিলেন সেই অনুযায়ী সেই আন্দোলন এবং সেই আন্দোলনের যে বাই প্রোডাক্ট, এই সমস্ত কিছুকে কেন্দ্র করে এই যে আন্দোলনটা, সেটা বাংলাদেশের রাজনীতিতে একটা খুবই বড় ধরনের প্রভাব, নেতিবাচক প্রভাব তৈরি করেছে। উদ্দেশ্য বা লক্ষ্য যেটাই থাকুক না কেন, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এর যে ছায়া বা এর যে ছাপ, এবং আগামীতে এই যে ধারা, রাজনৈতিক এটাকে বলে অবদমন নিপীড়নের যে ধারাটা প্রতিষ্ঠিত হয়েছে, বা গণতান্ত্রিক বিভিন্ন মূল্যবোধগুলো, মানুষের যে অধিকারগুলো নানাভাবে শুধুমাত্র একটা মানে নির্বাচিত সরকারের অভাবে যেভাবে ভুলুণ্ঠিত হয়ে যাচ্ছে, এই সামগ্রিকভাবে আপনার আসলে পর্যালোচনাটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন, বর্তমান বাংলাদেশের রাজনীতিতে সেই বাই প্রোডাক্টের আপনার প্রভাব এবং আগামীটা আমরা আসলে কোন দিকে যাচ্ছি, যদি একটু। ধন্যবাদ। আমি ওই বাই প্রোডাক্ট বলতে যদি আপনি মনে করেন যে ফসল অর্থে যে সরকারটা হয়েছিল, সেই সরকার যতদিন ছিল যেরকম করে দেশ চালিয়েছিল, তার কতটা প্রভাব এখন পর্যন্ত বিদ্যমান,
আমি সেটাকে খুব বড় আকারে দেখি না। মাহমুদ, আমার একটা জিনিস জানার দরকার। আপনারা বলেছিলেন যে 1 ঘন্টা পর্যন্ত এই অনুষ্ঠান, মানে 50 মিনিট হয়ে গেছে, কিন্তু 45 মিনিট 5 মিনিট কতক্ষণ পরে বলতে শুরু পারবো? করেছি। আর আপনি তখন প্রথম কাজে আপনি কিছু সময় পাবেন ভাইয়া, আপনি আমাদের সাথে শেয়ার করেন, আমরা একটু উদ্গ্রীব আপনার পর্যালোচনাটা শুনতে। আমিও বললাম, এটা এই কারণে বলছি যে ধরেন আমি আপনার উপস্থাপনা থেকে এবং অন্য যে দুজন আলোচনা করেছেন, সিদ্দিকুর রহমান এবং মোয়াজ্জেম হোসেন আলাল, তাদের দৃষ্টিভঙ্গি থেকে বুঝতে পারছি যে আপনারা মনে করেন যে এটা একেবারেই একটা অন্যায় হয়েছে 1/11, মানে এটাও একটা দখল মনে করছেন। আমি সেখানে সম্ভবত এতখানি ডিফারেন্স আমার কথার সাথে হচ্ছে যে আমি বলছি যে এটা একটা অমীমাংসীয় দ্বন্দ্বের ফল। অমীমাংসীয় শব্দটা আমি যখন আমি বাম রাজনীতি করি তখন মার্ক্সের কবি লেখা থেকে সম্ভবত পড়েছিলাম। এর ইংরেজিটা তার হচ্ছে ইরেকনসিলেবল, মানে যেটা রেকনসাইল করা যায়নি বা যেটা করা যায় না। এই প্রশ্ন কিন্তু পরবর্তী সময়ে এসছে যে দেশের মূল দুটো দল, বড় দুটো দল, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে সম্পর্ক, সেটাকে রেকনসাইল করবার মতো কখনো ছিল বা এখনো আছে? মানে ধরেন কখনো ছিলর কথা যদি আসি, তাহলে প্রথম দিকে ব্যাপারটা এরকম বিভৎস মনে হয়নি। প্রথম দিকে আমার মনে হচ্ছে যখন এরশাদ সাহেবের পতনের পরই দুই নেত্রী মিলে সংসদে গভর্নমেন্ট সিস্টেম চেঞ্জ করার বিল পাস করলো, এরপরে সংসদ শুরু হলো, তখন বেগম জিয়াও কথাবার্তা বললেন যখন সংসদে। উনি প্রথম থেকে এরকম বলেছিলেন যে আমিও কিন্তু খুবই নতুন, সংসদ সম্পর্কে আমি এমন কিছু জানি না, আমি সবার সহযোগিতা চাই। কোনো দম্ভ ছিল না, এক ধরনের শেখার আকাঙ্ক্ষা প্রকাশ হয়েছিল এবং এক ধরনের সহযোগিতার প্রত্যাশা ছিল, সহযোগিতা দেবারও মন ছিল আমার মনে হয়েছে। কিন্তু ওই যে আলাল বললেন না, যে অন্য পক্ষ এসে বললো যে একদিনও শান্তিতে থাকতে দেব না, মানে তখন থেকে মানুষ খুব উদ্বিগ্ন হতে শুরু করেছিল যে আসলে দুটোর বোধহয় কখনো মিলনই হবে না, কোনো পয়েন্টে তার মিটও করবে না। এই জন্যে যখন এরশাদ বিরোধী আন্দোলন হয় 9 বছরে বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছিল যাতে প্রধান দুই নেত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া পরস্পর বসেন। ভিন্নভাবে কথা এসেছিল যে তারা কোন সময় বসছিলেন, যেটা মিডিয়াতে আসে না, কিন্তু কথা বলেছিলেন। অনেকে বলে জানি না, কারণ ওটা পাবলিকলি তো আসেনি। তো এইটা আমি বলছি যে আমি এটা মনে করি যে হ্যাঁ, এটার ফলাফল তো ভালো হয়নি, সেটা এখন আর আলোচনা করবার কোনো দরকার নেই। কিন্তু সেই সময় এই অমীমাংসীয় দ্বন্দ্বের নিষ্পত্তি এইভাবেই হয়েছিল, এটা রিয়েলিটি ছিল। তারপর তারা কিভাবে ব্যবহার করেছে, কি কি করেছে, সেগুলো আমরা দেখেছি। কিন্তু এতগুলো বছর পরে যদি আপনি তার প্রভাব দেখতে চান, এটার মূল দুজন নায়ক, যিনি তখনকার কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ ছিলেন, ফখরুদ্দিন আহমদ, তার অবস্থা কি এখন আমরা জানি। যিনি তখন মূল খুঁটি ছিলেন, তৎকালীন সামরিক প্রধান মইনু, উনি কি অবস্থায় আছেন সেটাও আমরা জানি। ওদের ন্যূনতম কোনো প্রভাব বাংলাদেশের বর্তমান রাজনীতির মধ্যে নেই। কিন্তু যদি প্রক্রিয়ার অর্থে বলেন, যেটাকে আমি বলছি, আমি এরকম বলছি, বিরাজনৈতিক কারণের প্রভাব, অর্থাৎ পলিটিশিয়ানস আর ব্যাড, পলিটিক্স জিনিসটা ভালো নয়, গণতন্ত্র ইত্যাদি এগুলো কোনো বড় কথা নয়, উন্নয়নটা বড় কথা, এই যে এই সমস্ত প্রভাব এইভাবে আছে। একটা ফিলোসফিক্যাল প্রভাব তো থাকেই। পলিটিক্যাল যদি আপনি বলেন, পলিটিকো ফিলোসফিক্যাল, অর্থাৎ রাজনৈতিক দার্শনিক চিন্তাগত প্রভাবের কথা বলেন যদি, তাহলে সেটা তো থাকেই। এছাড়া 1/11 প্রভাব এখন রাজনীতির মধ্যে খুব আছে আমি এরকম দেখছি না। দূরবর্তী ভাবে কেউ যদি চিন্তা করেন কথার কথা, তখন -2 চেষ্টা করেছি, পারিনি। এখন দেখি অবস্থা তো পাকছে বোধহয়, এরকম একটা কিছু করা যাবে। তো কেউ এরকম ওয়াইল্ড ড্রিমের মধ্যে থাকতে পারেন, সেটা আর একটা স্টোরি। আমি মনে করি পরিস্থিতি তার চেয়ে অনেক বেশি অবনতি হয়েছে এবং তার জন্য কেউ ওই 1/11 থেকে শেখেননি। তার জন্য, অর্থাৎ স্বৈরাচারী হওয়ার জন্য
ক্ষমতা লিপ্সু হবার জন্য কেউ কারো কাছ থেকে শেখার কোনো দরকার লাগে না। ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যেন তেন প্রকারে, যে কোনো প্রকারে, বাই লাভ আর মানি, স্টিক আর ক্যারট, যেভাবেই হোক করতে যারা চান তারা করতে পারেন। এবং সেটার প্রকৃষ্ট উদাহরণ এখন যা চলছে, এত বড় নগ্ন ক্ষমতার লিপ্সা, দম্ভ, সেটা টিকে রাখবার জন্য অমানবিকতা, হৃদয়হীনতা, সব ধরনের পথ গ্রহণ করা, এটা এটা থেকে অন্য কেউ শিখবে, এরা আগের কারো থেকে শিখবেন এরকম আমি কোনো সুযোগ দেখি না। ধরেন আমরা সব সময় সামরিক শাসনের, সামরিক আইনের বিরোধিতা করেছি, কিন্তু এখন অনেক লোকের এরশাদ সাহেবের বিরুদ্ধেই, এরশাদ সরকারের বিরুদ্ধেই আমরা আন্দোলন করেছি, পুরোপুরি আন্দোলনের মধ্যে ছিলাম, জেলেও খেটেছি সেই সময়। এখন অনেক লোককেই বলতে শুনবেন যে স্বৈরাচার তো এরশাদকে বলেছেন, এখন এটা কোন আচার? এটা কি এরশাদের চেয়ে ভালো না আরো খারাপ? সামরিক আইন বিরোধিতা করি মানে যখন জেনারেল জিয়া সামরিক আইন গ্রহণ করেছিলেন, চালু করেছিলেন, তখন সেটারও আমরা সমালোচনা করেছিলাম। আমি তখন অবশ্যই জেলে ছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিয়া রহমান ইউনিভার্সিটি ঢুকতে চেয়েছে, বিরাট ধরনের প্রতিরোধের সম্মুখীন হয়েছিলেন, মানে সামরিক আইন বিরোধী যে মানসিকতা। কিন্তু এখন জিয়া রহমান নিশ্চয়ই যথেষ্ট জনপ্রিয় মানুষ, তুলনা দেবো না, ওই তুলনা দিয়ে একটা বিরক্তির মধ্যে, মানে একটা বিতর্কের মধ্যে চলে যাব। আমি বলছি যে পরিস্থিতিটা এরকম যে এখনকার যে স্বৈরাচার, সেটা অতীতের যে কোনো স্বৈরাচারের রেকর্ড ছাড়িয়ে গেছে। এরা সবচেয়ে বড় যে হচ্ছে নির্বাচন ব্যবস্থাটি ধ্বংস করে দিয়েছে। আজকে আমি 7 দিন ব্যস্ত ছিলাম, সেই জন্য আমি দেখতে পারিনি। আজকে তো পৌরসভা নির্বাচন ছিল, কিন্তু এই পৌরসভাগুলো নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সংসদের, সরকারের নির্বাচনের বিভিন্ন জায়গাতে যা ঘটনা ঘটছে, মানুষ কেউই মনে করে না যে ভোটে কিছু হচ্ছে। সবাই জানে যে ভোটটা একটা লোক দেখানো একটা শো, এটার কোনো মিনিং নেই। তার মানে নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে, বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আর আরো প্রতিষ্ঠানগুলোর নাম আমি বলতে পারি, দরকার মনে করছি না, যেগুলো সবাই বোঝেন, সেগুলো পর্যন্ত ধ্বংস হয়ে যাওয়ার পথে দাঁড়িয়েছে। এইটা মানে এক ধরনের নতুন শিক্ষা। যত যাই বলেন, 69-এর গণঅভ্যুত্থান, আমি ভাষা আন্দোলনের কথা জানি, মানে বলছি তো অনেক আগের কথা, কিন্তু 69 যেহেতু এটা জানুয়ারি মাস, সামনে 20 জানুয়ারি আসাদ দিবস, 24 জানুয়ারি গণঅভ্যুত্থান দিবস, তখনও কিন্তু মিছিল করা গেছে, ছাত্ররা মিটিং করতে পেরেছে। অভ্যুত্থান মানে 24 জানুয়ারি হাজার হাজার লোক নিজে সউদ্যোগে ঘর ছেড়ে রাজপথে নেমে আসছিলেন। এখন কেউ নামতে পারবে? এখন সভা করতে পারেন? বাংলাদেশের কোথাও সভা করা যায় অনুমতি ছাড়া, এবং ওরা কাউকে অনুমতি দেয়? তার মানে রাজনৈতিক প্রক্রিয়াটাই ধ্বংস হয়ে গেছে। এখন কি হবে? এই স্বৈরাচারকে মানুষ ধীরে ধীরে মেনে নেওয়ার প্রবণতার মধ্যে যাবে। আজকে একটা সবার মধ্যে ছিলাম, একটা দোয়া মাহফিলের মধ্যে ছিলাম, সেখানে সর্বশেষ বক্তা যিনি ছিলেন তিনি বললেন যে পরিস্থিতি এরকম হচ্ছে, আস্তে আস্তে মানুষ সব সয়ে যাচ্ছে, সয়ে যাবে শেষ পর্যন্ত। তখন তো এমন হবে এইরকম করে ধর্ষণ চলছে, মেয়েটাকে উঠে নিয়ে যাবে, ভাববে কি করা যাবে, ঠিক আছে রাখো, এগুলো নিয়ে বেশি হইচই করার দরকার নেই। খুবই অন্যায় ভাবে কেউ কারো জমি দখল করবে, কাঁদবে বাসায়, কিন্তু বাইরে গিয়ে প্রতিবাদ করবে না। মানে এরকম হয় কিন্তু যদি দীর্ঘদিন স্বৈরাচার থাকে। সেই কারণে আমি বলবো যে এখনকার যে শিক্ষাটা নেওয়া দরকার, সেটা 1/11 কিংবা আগের কোনো ঘটনা থেকে যে শিক্ষা নেবে সেরকম না। তবে একটা জিনিসের শিক্ষা নিতে পারেন, এখন যারা ক্ষমতায় আছে এরা ঠিক স্বাধীনতার পরপরই তো ক্ষমতায় ছিল, একই দল, এবং তারা তখন কি কি করেছে, তাদের কিছু কথা আলাল বলেছেন, এটা আরো বড় করা যাবে বলবার জন্য। সেই সময় তো আমি জাসদপন্থী ছাত্র সেক্রেটারি ছিলাম, বিরোধী দলে ছিলাম, অনেক কথা বলেছি, সভা করেছি, দেখেছি, এবং মানে অনেক মিল আমি দেখি। তখনকার তুলনায় এখন এটা আরো বেশি পোক্ত দেখি, শক্ত দেখি, কঠিন দেখি, নিষ্ঠুর দেখি। এবং এর মানেই হচ্ছে যেটা যত কঠিন সেটা কিন্তু তত ভঙ্গুর হয়। আমরা এই ভঙ্গুরতাটা দেখতে পাচ্ছি না, এবং এটা দেখতে পাচ্ছি না বলে এটার বিরুদ্ধে সেরকম করে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারছি না। তো আমি কথাটা এরকম বলেই শেষ করব, যা এখন আছে সেখান থেকে নিজেকে বাঁচতে হলে, নিজেদের বাঁচাতে হলে, গণতন্ত্রকে বাঁচাতে হলে আমাদের যেটা করা দরকার হচ্ছে এখান থেকেই প্র্যাকটিক্যাল লেসন নিয়ে আমাদেরকে গণতন্ত্রের জন্য লড়াইটা
গঠন করতে হবে এবং সেটার জন্য যত ব্রড বেসড করা যায় আমাদের সেই চেষ্টা করতে হবে। আমাদের এটা বুঝতে হবে যে যখন ভোটেরই কোনো অধিকার থাকে তখন কোনো অধিকার থাকে না, কথা বলার অধিকার নেই, কিছুই নেই বলতে গেলে একরকম করে। আমি কোনো মত প্রকাশও করতে পারি না ঠিক মতো। সেই জন্যই এখন নিজের মত প্রকাশের জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সেই লড়াইটা করতে হবে এবং সেটা যারা ক্ষমতায় আছেন তারা থেকে আর কখনো দেবেন না। কারণ আগের সরকারগুলো তো যেতে পেরেছে নিজেদের মতো করে, তার ওয়ে আমরা বার করেছি। এই বিতর্কটা উঠেছিল যখন এরশাদের পদত্যাগের প্রশ্ন চলে এসেছিল এবং লোকের কাছে গ্রহণযোগ্য হয়েছিল, তখনই প্রশ্ন আসছিল যে উনি যাবেন কিভাবে, দিয়ে যাবেন কার কাছে। আমরা একটা কনস্টিটিউশনাল মিনস বার করেছিলাম, কারণ এরশাদ সাহেব কথা বলতে রাজি হয়েছিলেন, ফর্মুলা কি হতে পারে সেটা উনি বুঝতে চেয়েছিলেন। কিন্তু এখনকার যারা আছেন তারা কোনো আলোচনাই আসতে রাজি হচ্ছেন না। এটা আরো বেশি কঠিন পরিস্থিতি তৈরি করছে, কারণ সবাই বুঝছেন, ওনারাও বুঝছেন যে তারা চালাতে পারছেন না, কিন্তু তারা না থাকবেন, তারা আর কাউকে দেবেন বা একটা সিস্টেম করবেন কনস্টিটিউশন রেখে, এরকম কোনো উদ্যোগের মধ্যেই নেই। এই কঠিন সময়টাতে আমাদেরকে আমি বলবো যে যতদূর সম্ভব ওপেন মাইন্ডেড থাকতে হবে, যতদূর সম্ভব অ্যাডজাস্টেবল থাকতে হবে, যতদূর সম্ভব অ্যাকসেপ্টেবল থাকতে হবে। এবং এটা করেই আমরা দেশের গণতন্ত্রকে, সংবিধানকে বাঁচাতে পারি। আমি মনে করি যে সেই চেষ্টা এখন করা দরকার এবং সেই শিক্ষাটা এখনকার বাস্তবতা থেকে নিতে হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না ভাই আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এবং আমি ওনার বক্তব্যের পরে এবার আবার ফিরে আসছি মানুষ জাতীয়তাবাদী দলের সম্মানিত যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলম ভাইয়ের কাছে। মান্না ভাই এতক্ষণ ধরে একটা খুব চমৎকার নির্মোহ বিশ্লেষণ করলেন দলীয় চিন্তা ভাবনার বাইরে থেকে। আমি আলাল ভাই আপনার কাছে আশা করছি যে বর্তমান প্রেক্ষাপটে আজকে বাংলাদেশে পৌরসভার দ্বিতীয় ধাপে 61টি নির্বাচনে ছোট একটা, মানে যদিও এত ব্যাপক আলোচনায় ক্ষুদ্র বিষয়টা উঠানো উচিত না, তবু আমি ছোট্ট উদাহরণ হিসেবে বলছি যে যে তাণ্ডব আর যেই মানে নির্বাচনের নামে তামাশা দেশ জুড়ে এই আরেকটা ছোট্ট ডেমো হয়ে গেল। এটার পরিপ্রেক্ষিতে প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক, যেভাবেই হোক, 1/11 পরিবর্তনের ফলে সরকার যে পরিবর্তন হয়ে ক্রমশ যেইভাবে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে আজকের এই অবস্থানে দাঁড়িয়ে গেছে দেশের রাজনীতি, সেইখানে আলাল ভাই আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে, মানে আমার জানার প্রশ্ন, কথাটা সঠিক নয়, আমার জানার হচ্ছে যে আপনি কিভাবে ভাবছেন এই বর্তমান এই সময়টার এই ক্রাইসিসটাকে, আপনি কিছুটা অ্যানালাইসিস এর আগে করেছেন, এবং আমি আপনার ভাবনাটাও একটু জানতে চাই যে এই ক্রাইসিসটা, এই বর্তমান ক্রাইসিসটা রাজনৈতিক, এটাকে ক্রাইসিস বলা তো ঠিক হবে না, একটা অচল অবস্থা, একটা বন্ধ অবস্থা থেকে আমরা আসলে ঠিক কিভাবে বেরোতে পারি, আগামীটা কেমন ভাবতে পারি, এই 1/11 যে চলমান যেই সিন্দাবাদের ভূত কাঁধে চেপে আছে সেই সার্বিকভাবে আপনি একটু বিশ্লেষণ করেন। জি, আমি তো বুঝতে পারছি সময়ও কম, খুব বেশি সময় বলাও যাবে না। তবে ওই ধারাবাহিকতার প্রসঙ্গে যদি বলি, বর্তমান অবস্থাটার সঙ্গে আগের কোনো অবস্থার কোনো মিল নেই, এটা মান্না ভাই যথার্থই বলেছেন। তবে একটা জিনিস একটু অনুসন্ধিৎসু হলে দেখা যায় যে রাজপথে আন্দোলনের সময় তখন 22টি দল আলাদা আলাদা 3 জোট মিলে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করছিল। লালদিঘির ময়দানে আজকে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। 12 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করে উনি নির্বাচনে গেলেন, একটা অজুহাত দেখিয়ে দিলেন যে এই অজুহাতে আমি গিয়েছি। মানে আওয়ামী লীগ যে সবকিছু পারে সেটা প্রমাণ অনেক আগে থেকেই এটা তারা শুরু করেছেন। 1996 সালে আওয়ামী লীগ বিএনপি সরকারকে উৎখাত করার জন্য একটা সামরিক অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, ব্যর্থ অভ্যুত্থান, জেনারেল নাসিমের নেতৃত্বে। এই অভ্যুত্থানের সঙ্গে পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন তাজ এবং আজকের আওয়ামী লীগ প্রধান, ওনাদের যে কথোপকথন সেই অডিওটিও ফাঁস হয়েছিল, রেকর্ডটিও ফাঁস হয়েছিল। সেখানে দেখা গেছে ওনারা জেনারেল নাসিমকে উস্কানি দিচ্ছিলেন আব্দুর রহমান বিশ্বাসকে সরিয়ে দিয়ে ক্ষমতা নেওয়ার জন্য সেনাবাহিনীকে, সেটা ব্যর্থ হয়েছিল। আর এই যে 11ই জানুয়ারির ঘটনা তো আমরা জানি, লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ মেরে কিভাবে করেছে। কিন্তু সবচেয়ে মানে দুর্ভাগ্যজনক হলো বর্তমানে যেটা করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, যে সংবিধানটির মর্যাদাটা থাকলে, যেটা মান্না ভাই বলেছেন, বড় রাজনৈতিক দলের মধ্যে যত অমীমাংসিত বিষয় থাকুক
সংবিধান যদি সমুন্নত থাকে তাহলে সেটাকে দিয়ে সমাধান করা সম্ভব। সেটাও ধ্বংস করেছে আওয়ামী লীগ। সংবিধানকে লঙ্ঘন করে প্রথম তারা জনতার মঞ্চ তৈরি করালেন সচিবদেরকে দিয়ে, সেই সচিবদেরকে আবার পরে আওয়ামী লীগে যোগদান করিয়ে তাদেরকে এমপি মন্ত্রীও বানালেন। এখানেও তারা ধ্বংস করেছেন। এবং এই আওয়ামী লীগ যেটা বর্তমানে যেটা করেছে, প্রধান বিচারপতিকে ঘাড় ধাক্কা দিয়ে অপদস্থ করে তার পরিবারকে জিম্মি করে তাকে দেশ থেকে বের করে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক আমাদের সবার অর্থের, সবার মানে আমানত, সেই ব্যাংকের এত শত কোটি টাকা লুট হলো, কতবার 43 বার না 44 বার এখন পর্যন্ত সময় নেওয়া হলো, তদন্ত রিপোর্টেই প্রকাশ হয় না। এই সরকারের গঠিত তদন্ত কমিটি রিপোর্ট প্রকাশ করছে না। নির্বাচন ব্যবস্থাটাকে যেখানে নেওয়া হয়েছে সেখানটায় আমি শুধু এতটুকুই বলবো যে নির্বাচনের মাধ্যমে কিংবা গণতান্ত্রিক কোনো আন্দোলন সংগ্রামের মাধ্যমে রাজপথে এই সরকারকে হটানো যাবে কিনা এটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে সন্দেহ রয়েছে। আপনি সর্বশেষ দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের 250 বছরের ইতিহাসে যে ঘটনা ঘটেছে এটা বিরল ওই দেশের ইতিহাসে। কিন্তু হয়েছে কি, ঠিক সময় মতো দেখেন সেখানে সমস্ত প্রতিরক্ষা বাহিনীর যারা আছেন, জয়েন্ট স্টাফ ফোর্সের যারা আছেন, তারা মিলিয়ে একটি বিবৃতি দিয়েছেন সবাই স্বাক্ষর করে সহজে, যে আমরা সংবিধানের পক্ষে, আমরা কোনো ব্যক্তির পক্ষে না, কোনো দলের পক্ষে না। এখন এই সংবিধানের পক্ষ হিসাবে কারা দাঁড়াবে সেইটার জন্য যা করা দরকার সে পরিবেশ তৈরির ক্ষেত্রে গণতান্ত্রিক শক্তিগুলো কাজ করতে পারে আমি মনে করি। কারণটা হচ্ছে এই গণতান্ত্রিক শক্তিগুলো যদি পরিবেশ তৈরি করতে পারে তখনই তেমন এরকম একটা পরিস্থিতি তৈরি হয় যে হ্যাঁ কেউ ত্রাতা হিসাবে বা কেউ এখানে উদ্ধারকারী হিসাবে কেউ আসবেন। কারণ আমি এখানে ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনাকে শেষ করতে চাই এটা আমার বক্তব্য। সারা পৃথিবী খ্যাত টাইটানিক জাহাজ ডুবির খবর আমরা সবাই জানি। এই জাহাজ ডুবিতে একটা অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল যেটা আমাদের জাতীয় জীবনে একটা উদাহরণ হতে পারে। টাইটানিক যখন ডুবছিল তখন টাইটানিক থেকে যে এসওএসটি পাঠানো হয়েছিল, এসওএস সেভ আওয়ার সোলস, যে ইমার্জেন্সি মেসেজটি, সেই মেসেজটি প্রথম রিসিভ করেছিল টাইটানিক থেকে 7 মাইল দূরে অবস্থিত একটি জাহাজ, যে জাহাজটির নাম হচ্ছে স্যামসন। স্যামসন জাহাজটি ওই এসওএস পেয়ে চিন্তা করলো যে ডুবছে ডুবুক, আমি আগে নিজে বাঁচি। সে তার মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে গেল স্যামসন নামক জাহাজটি। কারণ ওই জাহাজটি তখন অবৈধ শিল মাছ শিকার করছিল, যেটা আইনগতভাবে নিষিদ্ধ। দ্বিতীয় এসওএসটি রিসিভ করেছিল 45 মাইল দূরে থাকা আরেকটি জাহাজ, যেটার নাম হচ্ছে ক্যালিফোর্নিয়ান। এই ক্যালিফোর্নিয়ান জাহাজটি এই এসওএসটি রিসিভ করে চিন্তা করলো যে এই গভীর রাত, অন্ধকার, চতুর্দিকে বরফ কেটে কেটে আমরা যাব, আমরা বরং সকালের দিকে যাই। তারা ঝুঁকিটা ওই আকারে নিল না, সদিচ্ছাটা দেখালো শুধু। 57 মাইল দূরে ছিল আরেকটি জাহাজ, যে জাহাজটার নাম হচ্ছে কার্পিথিয়ান্স। এই কার্পিথিয়ান্স জাহাজ যখন এসওএসটি পেল 57 মাইল দূর থেকে, তার ক্যাপ্টেন হাঁটু গেড়ে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যে ঈশ্বর, আল্লাহ, ভগবান আমাকে শক্তি দাও, আমি এই মানুষগুলোকে বাঁচানোর জন্য একটা উদ্যোগ নেই। ক্রুদের নিয়ে মিটিং করলেন, তারা বললেন যে চলেন। তারা সেই অন্ধকারের মধ্যে সে বরফ কেটে 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 সম্মুখে এগোলো এবং টাইটানিকের কাছে এসে যখন তারা পৌঁছলো, সে পৌঁছানোর পরে মাত্র 700 লোককে তারা উদ্ধার করতে পেরেছিল। আজকে সেই কে কোথায় কত দূরে সমাজের কোন জায়গায় অবস্থান করছেন এটা বিষয় না, 7 মাইল নিকটে থেকেও কিন্তু জাহাজ আসে নাই, 45 মাইল নিকটে থেকেও জাহাজ আসে নাই। জাহাজ এসেছে 57 মাইল দূর থেকে কার্পিথিয়ান, যে কারণে 700 মানুষ বেঁচে ছিল। আজকে আমাদের স্বাধীনতার মূল চেতনা, যেটা সঠিক চেতনা, সেটাকে বাঁচানোর প্রশ্ন, সার্বভৌমত্বকে বাঁচানোর প্রশ্ন, গণতন্ত্রকে বাঁচানোর প্রশ্ন। আসুক না কার্পিথিয়ান্স, অসুবিধা কি? আমি মনে করি কার্পিথিয়ান্স আসলেও বাংলাদেশে কারো কোনো আপত্তি থাকবে না এই মুহূর্তে। কারণ একটা জিনিস পরিষ্কার বুঝি, হালকা একটা কথা দিয়ে শেষ করি। এনআইডি নিয়ে তো অনেক কথা হচ্ছে নির্বাচন কমিশনে। এখন একজন খুব ক্ষুব্ধ হয়ে লিখেছেন যে এই দেশে থাকবোই না। কেন থাকবো না? বলে আমার নাম এনআইডিতে এসেছে, চা দিয়া বিস্কিট খান। বলে চা দিয়া বিস্কিট খান তো কোনো মানুষের নাম হতে পারে না, আসলে আপনার নাম কি? বলে আমার নাম আমি লিখে দিয়েছিলাম সাদিয়া বিলকিস খান। এখন সাদিয়া বিলকিস খান নির্বাচন কমিশনের বদৌলতে হয়ে গেছে চা দিয়া বিস্কিট খান। তো এই দেশের গণতন্ত্র, এই দেশের প্রতিষ্ঠান, এই দেশের সংবিধান সবটাকে আওয়ামী লীগ ভাবে খেলো করে ছেড়ে দিয়েছে। এই জন্য 57 মাইল দূর থেকে প্রয়োজনে কার্পিথিয়ান্স আসুক। তারপরও আমরা চাই বাংলাদেশের সেই গণতান্ত্রিক মূল্যবোধ, সে অবস্থাটা আবার ফেরত আসুক। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ আরুল ভাই।
আপনার চমৎকার বক্তব্যের জন্য এবং যে চমৎকার আশাবাদ আপনি আজকে আমাদের দর্শক শ্রোতাদের সামনে তুলে ধরলেন, আপনি এবং মাহমুদুর রহমান মান্না ভাই, সেটার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সিদ্দিকুর রহমান খানকে। ভাই, আপনি কি 1 বা 1.5 মিনিটের মধ্যে কিছু বলতে চান ডক্টর সিদ্দিকুর রহমান? আমি শুধু এটুকুই বলতে চাই যে আমাদের আসলে আমি ওনাদের কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, এবং শেষ কথা যেটি আমি বলতে চাই সেটি হচ্ছে যে 1/11 পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে যেভাবে চলছে, এই জন্য বাংলাদেশের 30 লক্ষ মানুষ প্রাণ দেয় নাই। এবং যে রাজনৈতিক দল আজকে ক্ষমতায় আছে তারা কথায় কথায় আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, এবং অন্যদেরকে তাদের কোনো অপকর্মের বিরুদ্ধে কথা বলতে গেলেই তার নামের সাথে তাদের সাথে একটা তকমা যুক্ত করে দিতে চান, সেটি হলো স্বাধীনতা বিরোধী। আমরা বাংলাদেশের যারা মানুষ আছি, এই 30 লক্ষ শহীদের যে রক্ত, সেই রক্তের বিনিময়ে তাদের যে অর্জিত মানে আমাদের যে স্বাধীনতা, আমাদের সেই স্বাধীনতার যে মূল প্রেরণা সেই গণতন্ত্র, সেই গণতন্ত্রকে আমরা স্বরূপে দেখতে চাই। এবং আমরা এটুকু বলতে চাই, আজকে আওয়ামী লীগ যেভাবে বা ক্ষমতাসীন দল যেভাবে বলছেন যে উন্নয়নই আমাদের মানে মূল লক্ষ্য, গণতন্ত্র আর ওইভাবে না, এই কথা বেশি দিন মানুষকে বোঝানো যাবে না। মালয়েশিয়ার মডেলের কথা আপনারা বলেন, দক্ষিণ কোরিয়ার মডেলের কথা আপনারা বলেন, বা মানে সিঙ্গাপুরের মডেলের কথা বলে আপনারা যদি বলতে চান, আমাদের বাংলাদেশের বাস্তবতা সেই রকম না। আর যে উন্নয়নের কথা বলেন, আমি তো সময় পেলাম না, সেই উন্নয়নের আমাদের যতগুলো সূচক আছে, সেই আন্তর্জাতিক সূচক, সেই সূচকে বাংলাদেশের অবস্থানগুলো, বৈশ্বিক অবস্থান কোথায়, সেইগুলো যদি আমরা পর্যালোচনা করি, তাহলে ওই দিন শেষে তারা যে আত্মপ্রসাদ আমাদের সামনে এই মেঘা প্রকল্পর নাম নিয়ে, মেঘা চুরির যে সমস্ত দিয়ে, সেইগুলোকে দিয়ে গণতন্ত্রহীনতাকে জায়েজ করতে পারবে না। এবং আমি একজন আশাবাদী মানুষ হিসাবে মনে করি বাংলাদেশের মানুষের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য অনুযায়ী কখন তারা কিভাবে জাগবে সেটা আমি জানি না, কিন্তু এই স্বৈরাচার এরশাদের সময়ও যেরকম পতন হয়েছিল, তাদের যেরকম পতন হয়েছে, এবং বৈশ্বিক পরিমণ্ডলেও আমরা যারা দেখি 30 বছরও অনেক শাসন করেছেন, কিন্তু তাদের যে বিদায় যেভাবে হয়েছে সেটি অত্যন্ত দুঃখজনক। তো আমরা মনে করব যে যারা আজকে ক্ষমতায় আছেন তারা মনে না করুন যে এটি তাদের হয়ে গেছে। সাদ্দাম হোসেন কিন্তু আমৃত্যু প্রেসিডেন্ট হয়েছিলেন, আমৃত্যু দেশ শাসন করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু সেটি তিনি কিন্তু করতে পারেন নাই। তো আমরা যেটিকে বলবো যে তারা যত তাড়াতাড়ি সেটি উপলব্ধি করবেন, এবং মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের বাক স্বাধীনতা, এই দুর্নীতির করাল গ্রাস থেকে যত তাড়াতাড়ি, আমরা এই গত কয়েকদিনে 2 সিটি কর্পোরেশনের সাবেক এবং বর্তমান মেয়রের বাকযুদ্ধের মধ্যে যেটি দেখলাম, সেটিও যদি আমরা উপলব্ধি করি বাংলাদেশের কি অবস্থায় আছে আমরা সেটা, এবং আওয়ামী লীগের মানে সেক্রেটারির ছোট ভাইয়ের যে গত কয়েকদিনের আলোচনার মধ্যে আমরা যা দেখলাম, সেটি হলো বাংলাদেশের যে চিত্র, বর্তমান চিত্র, এই চিত্রের একটা খণ্ডিত অংশ দেখলাম। এগুলো বের হয়ে আসবে এবং মানুষ জাগবে। এই দেশের 65% মানুষ যারা গণতন্ত্রের সক্রিয়ভাবে যুক্ত, তারা আবার তাদের অবস্থান ফিরে আসবে। আমরা আবার আসবো বিষয় নিয়ে কোনো একদিন, অন্য কোনো আলোচনায় আপনার সাথে কথা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে যে আলোচনাটা করেছি বাংলাদেশের রাজনীতিতে 1/11, এটা এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই মানে এতটাই গুরুত্বপূর্ণ, এবং আমি কি বলবো, এত স্ট্রং মানে এত শক্তিশালী প্রভাবক হিসেবে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে কাজ করছে যে বারে বারে এই আলোচনা ঘুরে আসবে নানা জায়গায়, নানা প্রেক্ষাপটে, নানা পক্ষ থেকে এবং নানা দৃষ্টিভঙ্গিতে। কোনো সন্দেহ নাই যে এই বাংলাদেশের 1/11 রাজনীতিতে যেই প্রভাব, যেই অর্থেই দেখেন না কেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো ভুক্তভোগী আর অন্য কোনো দল নাই, এবং বর্তমান ক্ষমতাসীন দলের মতো সুবিধা আর কেউ ভোগ করছেন না। কাজেই আমি আমার এই যে বক্তব্য, আর আমার যারা উপস্থিত আছেন, আমার সম্মানিত অতিথিবৃন্দ, তারা এতটাই বিজ্ঞ, অভিজ্ঞ এবং দক্ষ রাজনীতিবিদ যে তাদের সামনে আমি আর কোনো কথা বলতে চাই না, কিন্তু আমি শেষটা করতে চাই অবশ্যই নির্দলীয় একটা শেষ। আমাদের সম্মানিত মাহমুদুর রহমান মান্না ভাই, 2 মিনিটে আপনি আমাদের এই অনুষ্ঠানটা আজকে শেষ করেন। দলীয় দৃষ্টিভঙ্গি তো আমাদের আছেই, সেইভাবে আমরা তো আমাদের মতো ভাবি, কিন্তু 1/11 যে ফল বা আজকের যে পরিণতি, এটা কাউকেই যে ঠিক সন্তুষ্টি বা কাউকে যে মানে আনন্দিত করে তা তো না, বরং শোকার্ত করে সবাইকে। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি আজকে আমাদের অনুষ্ঠানটা 2 মিনিটের আপনার উপলব্ধি বা একেবারে এমন একটা পটভূমি বলেছেন না যে তার সাথে ঠিক আমার কথাগুলো যাবে কিনা তা জানি না।
আমি একজন ড্রিমার, আমি মনে করি সবাই ড্রিমার। আমাদের বাংলাদেশকে স্বপ্ন ছিল, সেই 6 দফার আন্দোলন থেকে শুরু করে একটা সোনার বাংলার স্বপ্ন সবার মধ্যে ছিল, এবং এটা সম্ভব, অসম্ভব কিছু ছিল না। আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের ভুলের কারণে, তাদের আমি বলবো চারিত্রিক দুর্বলতার কারণে, তাদের বোঝার অভাবের কারণে, লোভ ইত্যাদি প্যারাদিক আছে, সেগুলো নিয়ে আমরা সেখানে পৌঁছাতে পারি। কিন্তু আমাদের একটা অপূর্ব সৃজনশীল, সহনশীল, সংবেদনশীল, প্রতিভাময় জনগোষ্ঠী আছে, যে কারণে 54,000 বর্গ মাইলের মধ্যে প্রায় 17-18 কোটি মানুষ নাকে মারা যাচ্ছে না কেউ। এত বড় যে করোনা, তারপরেও হাসি মুখে সবাই লড়াই করছে এবং কাজ করে যাচ্ছে। এটার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে কথা সিদ্দিকুর রহমান বললেন, যে এই উন্নয়নের নামে আমাদেরকে ফুলঝুরি দেখানো হচ্ছে, এগুলো কোনো উন্নয়ন নয়। ডেভেলপমেন্টের অনেক রকম কনসেপ্ট আছে, বেসিক কনসেপ্ট হচ্ছে ইকুয়ালিটি। আমরা নিজেরও যে সোশ্যাল জাস্টিসের কথা বলেছিলাম, এর কিচ্ছু নাই। কিন্তু আমাদের দেশ এরকম একটা কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব, কিন্তু সবার উপরের কথা হচ্ছে, যতক্ষণ যে আপনি একটা শব্দ ব্যবহার করলেন না, সিন্দাবাদের ভূত ঘাড়ের উপরে আছে, আপনি নড়াচড়া করতে পারবেন না, ভূত নামাতে হবে। এবং ভূত নামাবার জন্য ওঝাও এখন তৈরি, মানুষ রাজপথে যেতে চায়, সেই নেতৃত্ব দরকার, উদ্যোগ দরকার। আমি মনে করি এখন সমস্ত দল মিলে সেই গণ আন্দোলন গড়ে তোলবার চেষ্টা করা উচিত, যাতে সরকার জনদাবির সামনে নতি স্বীকার করতে বাধ্য হয়, এবং তারপরে আমরা সবাই মিলে ওই এডিফাইসটা গড়ে তোলবার চেষ্টা করব, সেই সৌধ নির্মাণ করব, যে সৌধ সত্যি সত্যি জনগণের কল্যাণকামী একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা গৃহ উপহার দিতে পারবে। এটা সম্ভব, এটা আমি বিশ্বাস করি। ওই মানে বারাক ওবামার মতো, হ্যাঁ আমরা পারি, আসলেই পারি, এই বিশ্বাস থেকেই তো রাজনীতি করছি। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত আলাল ভাই, ধন্যবাদ সিদ্দিকুর রহমান ভাই। আমরা আপনাদের সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের ফোকাল পয়েন্টের আগামী পর্ব দেখার অনুরোধ জানিয়ে আমাদের লাইভ আজকে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।